আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা জটিল যৌগের গঠন এবং জটিল যৌগের নামকরণ নিয়ে জেনেছি। আজকে আমরা জটিল যৌগের সংকরায়ন জানবো। তো এটার জন্য আমরা প্রথমে যেটি তোমাদেরকে জানাতে চাই সেটি হলো একটি আগে আমরা সহজ ব্যাপার নিয়ে কথা বলবো। এমসিকিউতে যে প্রবলেমগুলো আছে তার একটা। তো এটা আমরা কোনো কিছু না জেনেও সংকরায়ন কী ঘটেছে তা বলে দিতে পারি। কীভাবে সেটা আমরা বুঝবো। সন্নিবেশ সংখ্যা নামে একটি টার্ম আছে, সেই সংজ্ঞায়নের মাধ্যমে। আচ্ছা, সন্নিবেশ সংখ্যা ব্যাপারটা কি ছিল তোমাদেরকে যদি আমি গতকালকের একটা উদাহরণ দেই। তো যদি এরকম একটা যৌগ তোমার কাছে থাকে সিইউ, না এটা না দিই, এটা দিলে তোমাদের আবার পরে কঠিন লাগতে পারে। আমি আরেকটা সহজ দিই, CN6। যৌগটি যৌগ হিসেবে দেওয়া থাকতে পারে, আয়ন হিসেবে দেওয়া থাকতে পারে। এখানে আসলে 6 যেটি রয়েছে, অর্থাৎ তোমরা জানো যে ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটে যে থাকে সে হচ্ছে তোমার লিগ্যান্ডের সাথে যুক্ত থাকে, সে হলো কেন্দ্রীয় পরমাণু। আর যতটি লিগ্যান্ড থাকে, লিগ্যান্ড সংখ্যাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। এখানকার জন্য সন্নিবেশ সংখ্যা কিন্তু 6 দেখে আমি বলে দিতে পারি এখানে sp3d2 বা d2sp3 সংকরায়ন করতে পারে। অর্থাৎ ব্যাপারটি কীরকম আমরা সহজ একটা পার্ট শিখে আসি। যদি তোমার কাছে তার লিগ্যান্ড সংখ্যা কোনো যৌগে যদি 2 হয় তাহলে সেটা হবে sp, যদি 3 হয় তাহলে হবে sp2, যদি 4 হয় তাহলে হবে sp3, যদি 5 হয় তখন হবে sp3d কিংবা dsp3, যদি 6 হয় তাহলে হবে sp3d2 কিংবা d2sp3। এখন তোমাদের মাথায় যে প্রশ্নটি আসছে সেটা হলো, স্যার sp3d2 অথবা d2sp3 দুটো কি সেম, অথবা sp3d কিংবা dsp3 কি সেম? না, এটা আমাদেরকে একটু বুঝতে হবে সহজেই। এটা বোঝার জন্য আমাদের যেটা বোঝা জরুরি সেটা হলো লিগ্যান্ডের প্রকারভেদ। লিগ্যান্ড দুই প্রকার, তার মধ্যে একটাকে বলা হয় হলো শক্তিশালী লিগ্যান্ড, একটাকে বলা হয় দুর্বল লিগ্যান্ড। আচ্ছা, শক্তিশালী লিগ্যান্ডের কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে যদি দিই, সেটি হলো অ্যামোনিয়া একটা শক্তিশালী লিগ্যান্ড, সায়ানাইড একটা শক্তিশালী লিগ্যান্ড। দুর্বল লিগ্যান্ডের মধ্যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এরা কিন্তু দুর্বল লিগ্যান্ড। এখন তুমি মনে রাখবা যে কোনো একটা জটিল যৌগের মধ্যে যদি শক্তিশালী লিগ্যান্ড থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে ডি কথাটা আগে চলে আসবে, অর্থাৎ sp3d2 এই কাঠামোটা হবে দুর্বল লিগ্যান্ডে বিশিষ্ট যৌগের ক্ষেত্রে। যদি শক্তিশালী হয় তখন হবে এই ব্যাপারটা। আমরা আরেকবার তোমাদের জন্য রিপিট করি ব্যাপারটি। যদি কোনো এক যৌগের মধ্যে শক্তিশালী লিগ্যান্ড থাকে তাহলে কিন্তু ডি অরবিটালটি আগে চলে আসবে, অর্থাৎ ডিটি। তো এখন আমরা শর্টকাটের জন্য যদি এটা বলি, যেহেতু এখানে লিগ্যান্ড সংখ্যা 6 তাহলে এখানে হবে sp3d2 সংকরায়ন। কিন্তু না, এখানে সায়ানাইড যে আছে, সায়ানাইড থাকার কারণে এটা হয়ে যাবে d2sp3 সংকরায়ন। আশা করছি তোমরা এই মেথডটার মাধ্যমে তোমাদের এমসিকিউ সলভ করতে পারবে। কিন্তু সিকিউতে কিভাবে এই প্রশ্নটির উত্তর করবে তা আমরা একটু দেখে আসি। এটা দেখার জন্য প্রথমত যে যৌগটির কথা আমরা তোমাদেরকে এখানে লিখেছিলাম FeCN6 যৌগটি, এটাতে কি সংকরায়ন ঘটছে তার যদি আমরা একটা রিটেনের জন্য লিখি তাহলে ব্যাপারটি কেমন হবে, তার জন্য আমাদের প্রথমত এই যৌগে যেটি কেন্দ্রীয় মৌল আছে অর্থাৎ আয়রন, আর আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে হবে না, এখানে আয়রনের আয়ন যত, অর্থাৎ এই যৌগে আয়রনের জারণ সংখ্যা যত সেটা করতে হবে। অর্থাৎ এই যৌগে আয়রনের জারণ হচ্ছে +3, সেজন্য এখানে আয়রন 3+ ইলেকট্রন বিন্যাস আমরা করবো। আয়রন ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সেটা আমরা যদি দেখি সেটা আসবে 4s03d5 এটি আসবে। এর পরের কাজ হলো যে এখানে যে ব্যাপারটি আছে সেটা হলো, পরের কাজ হলো ডিএসপি অনুসরণ করতে। আগে আমাকে ডি ব্লক হবে 1 2 3 4 5, তারপর স্ক্যাপ হবে, তারপর ই ক্যাপ হবে। এখন আমরা উন্ডের রোলস অনুসারে ইলেকট্রনগুলোকে বসাবো। d5 5টা ইলেকট্রন, প্রথমে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বাকিগুলো করগুলো খালি থাকবে। তোমাদেরকে আবারও বলে আমরা কেন্দ্রীয় পরমাণুকে চিনব, কেন্দ্রীয় পরমাণু আয়নের ইলেকট্রন বিন্যাস করবো, এরপরে আমরা ডিএসপি অনুসারে বসাবো। অর্থাৎ এটা ডি অরবিটালের জন্য ব্লক, এস এর জন্য, এটা পি এর জন্য। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে এই যৌগটার স্ট্রাকচার যদি দেখায় তাহলে হবে যে এখানে এফ এর মধ্যে সায়ানাইড কিন্তু একে ইলেকট্রন দান করতেছে, অর্থাৎ 6 দিক থেকে। এখানে ডি অরবিটালটা কিন্তু এখানে ফের আনবে। সায়ানাইডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলোও কিন্তু
ইলেকট্রন, আবার ডি অরবিটালে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনকে বিকর্ষণ করে ইলেকট্রনগুলোকে সরাই দিবে। কেমন হবে আমি তোমাদের ছবির মাধ্যমে সেটি একটু দেখাই, তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। এই যে এরপরে তাহলে ইলেকট্রনের 5টা ছিল, সেই 5টা একদিকে সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে। বাট এস এর জন্য এটা আগের মতোই থাকবে, পি এর জন্য আগের মতোই থাকবে। এখন খেয়াল করো লিগ্যান্ড যে এখানে 6টা ছিল, সেই লিগ্যান্ডগুলো কোথায় বসবে? সেই লিগ্যান্ডগুলো খালি হওয়া জায়গার মধ্যে বসবে, অর্থাৎ এইখানে এক জোড়া লিগ্যান্ড বসবে, এইখানে এক জোড়া বসবে, অর্থাৎ এক জোড়া বলতে একটা লিগ্যান্ড মানে 2টা ইলেকট্রন আর কি। তাহলে তুমি খেয়াল করে দেখবা ডি এর 2টা ঘরকে সে অকুপাই করেছে, এর একটাকে, পি এর 3টাকে, এই জন্য এটাতে sp3 সংকরায়ন ঘটেছে। আশা করছি তোমরা এই ব্যাপারটি খুবই ভালোভাবেই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের ব্যাপারটা একটু বুঝি। তাহলে আমরা লিগ্যান্ড সংখ্যা বা সন্নিবেশ সংখ্যা দেখেও ইজিলি আমরা কি করতে পারি, কিভাবে এমসিকিউটা করতে পারি, আবার এই মেথডটার মাধ্যমে আমরা সিকিউ সলভ করতে পারি। কিন্তু যে যৌগটির কথা আমি তোমাকে প্রথমে লিখি নাই, সেটা ছিল এরকম Cu4SO4। এই যৌগটির মধ্যে সংকরায়ন কি ঘটে? নিশ্চয়ই তোমরা ভাবছো খুবই সহজে, এখানে 4 আছে, 4 থাকলে তো sp3 সংকরায়ন, সুতরাং এখানে sp3 সংকরায়ন ঘটেছে। না, এই জায়গাটাতে আমাদের একটু থামতে হবে এবং এটা একটু এক্সেপশনাল কেস এখানে, তো তা আমরা করে আসি। দেখো প্রথম কাজ, আমরা কিন্তু আমাদের কাজের মধ্যে আগাই যাব। এখানে কেন্দ্রীয় পরমাণু হলো কপার, আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করব। তো কপারের এখানে কপার 2+, যেহেতু দুইটা সালফেট আছে এটা বুঝতেই পারছো, 29। তো এখন কি হবে, আর্গন 4s আর 3d, আশা করি ইলেকট্রন বিন্যাস জানো, এটা 4s0 হয়ে যাবে, 3d9 হয়ে যাবে। এরপর আমাদের কাজ কি, এর জন্য একটা, 2টা, 3টা, 4টা, মানে 5টা হয়ে গেছে। এর জন্য একটা, এর জন্য 3টা। আচ্ছা, এইবার আমাদের আগের মতোই তাহলে ইলেকট্রনগুলো বসাই। ইলেকট্রন কয়টা আছে ডিতে? 9টা। একটা বসবে, 2টা বসবে, 3টা বসবে, 4টা বসবে, 5, 6, 7, 8, 9। কিন্তু এখানে 9টা হয়ে গেল, এগুলোতে কোনো ইলেকট্রন নেই। এখন তোমরা যদি খেয়াল করো, অ্যামোনিয়া যে ছিল সে কিন্তু একটা খুবই শক্তিশালী লিগ্যান্ড। সে হওয়ার কারণে এই যে ইলেকট্রন যেটা এখানে আছে, লাস্ট শেলের যে ইলেকট্রনটা এখানে আছে, তাকে অ্যামোনিয়া এসে খুবই জোরে ধাক্কা দিবে, কারণ ও শক্তিশালী লিগ্যান্ড। এটা কিন্তু এদিকে আসার কিন্তু তার আর কোনো স্পেস নাই, এই জন্য সে বিকর্ষিত হয়ে তীব্রভাবে সে এখান থেকে এইখানে চলে আসবে। অর্থাৎ ব্যাপারটি দাঁড়াবে সেটি হলো, এখানে ইলেকট্রন এখন কয়টা থাকবে, এইগুলা থাকবে, এই 8টি থাকবে, বাট এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে। তখন বাকি যে খালি ঘরগুলো আছে সেইগুলোতে লিগ্যান্ডগুলো বসে যাবে। এখানে একটা লিগ্যান্ড, এইখানে একটা লিগ্যান্ড, এখানে একটা লিগ্যান্ড, এখানে একটা, অর্থাৎ টোটাল লিগ্যান্ড সংখ্যা ছিল 4টি, যেটি ডি এর একটিকে অকুপাই করেছে, এস এর একটিকে, পি এর 2টিকে, এই জন্য এতে sp2 সংকরায়ন ঘটেছে। এখন কথা হলো এটা আমরা কিভাবে বুঝবো? এখন দেখো এই যে অ্যামোনিয়া যে শক্তিশালী লিগ্যান্ড ছিল, সে কিন্তু একে ধাক্কা দিয়ে এদিকে আনতে চাইছে, কিন্তু এদিকে ধাক্কা যাওয়ার মতো কোনো জায়গা না পেয়ে শক্তিশালী বল ছিল বলে এটা কিন্তু দ্রুত বিকশিত এইখানে চলে এসছে। তাহলে এই জায়গাটা খালি, আর একটা ইলেকট্রন থাকলে সেখানে কিন্তু আরেকটা লিগ্যান্ড বসতে পারে না, এই জন্য এটা d2sp2 সংকরায়ন ঘটেছে। আশা করছি তোমরা সংকরায়নের এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছো। তোমরা যদি ব্যাপারটি বুঝে থাকো তাহলে তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আমি যদি এখানে অ্যামোনিয়া ব্যবহার না করে যদি আমি দুর্বল লিগ্যান্ড ব্যবহার করতাম, তখন কি sp2 সংকরায়ন হতো নাকি অন্য কোনো সংকরায়ন হতো, সেটি আমাদের জানাবে। আজকে এতটুকুই থাকলো। আমরা আগামী ক্লাসে ফাজান প্রিন্সিপাল বা ফাজানের নীতি, খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে একটা সিকিউ প্রতি বছরই আসে, এটার বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।